নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে একটা অন্য স্বাদের গল্প পড়ব। একজন মানুষের, একজন দিদির জিতে যাওয়ার গল্প। আমরা তো অনেকে অনেক রকমভাবে চেষ্টা করে বিভিন্ন জায়গাতে জয়লাভ করি। নিজেকে উৎসর্গ করে জিততে পারে কতজন, তেমনই একজন দিদির অদম্য একটা উচ্চাকাঙ্ক্ষার, একটা ইচ্ছে পূরণের অজুহাতে বিজয়িনী হয়ে যাওয়ার গল্প। সুবোধ ঘোষের বিজয়িনী। কোনো উপায় যখন নেই তখন চিন্তা করে লাভ কি? তবু চিন্তা করে বরুণা, আর বরুণার ওপর রাগ করে সোমেশ। যেখানে মায়া করবার কোনো অর্থ হয় না, সেখানে মায়া করে লাভ কি? কিন্তু মায়া না করে পারে না বরুণা, এবং চিন্তাই করে। যার সম্পর্কে সবসময় যত মায়ার কথা বলে বলে সোমেশকে বিরক্ত করে বরুণা, সে হলো বরুণারই বোন অঞ্জনা। বয়সে বরুণার চেয়ে খুব বেশি ছোট নয় অঞ্জনা, বড়জোর 4 বছরের ছোট হবে। সোমেশ মাঝে মাঝে বলে, তাও যদি বুঝতাম যে এক মায়ের পেটের আপন বোন, তবে না হয় বোনের কথা ভেবে একটু আধটু। ঠিকই, ঠিক আপন বোন নয়, বরুণার সৎ বোন অঞ্জনা। এবং কে না জানে বরুণার সেই ভয়ানক সৎ মা মানুষটি যত দিন বেঁচে ছিলেন, ততদিন বরুণাকে কীরকম হাড়ে হাড়ে জ্বালিয়ে আর কষ্ট দিয়ে খুশি হয়েছিলেন। বরুণার বয়স তখন মাত্র 2 বছর, যখন বরুণার মা হঠাৎ একদিন বুকের ব্যথায় অজ্ঞান হয়ে পড়লেন, আর আধ ঘন্টার মধ্যেই জোরে জোরে 3 বার নিঃশ্বাস ছেড়ে মরে গেলেন। এবং তারপর একটা বছরও পার হয়নি নতুন করে একটা মাকে যেদিন বাড়িতে নিয়ে এলেন বাবা, সেদিন বরুণার মুখের দিকে অনেকক্ষণ অপলক চোখ তুলে দিয়ে তাকিয়েছিলেন নতুন মা, এবং নতুন মার চোখ দুটো বেশ ছলছলও করেছিল। এসব ঘটনার ছবি বরুণার সেই 2 বছর বয়সের আরও অনেক স্মৃতির মতো বরুণার মন থেকে একেবারে মুছে গিয়েছে। বড় হয়ে বাবার কাছ থেকে সে ঘটনার গল্প শুনেছিল বলেই জীবনের সেই অতীতটাকে, শিশুকালের সেই সব সুখ আর দুঃখগুলিকে কিছু কিছু কল্পনা করতে পারে বরুণা। কিন্তু আজও মনে পড়ে বাবার সেই করুণ মুখের ছবি আর করুণ আক্ষেপের ভাষা। বরুণা তখন বেশ বড়টি হয়েছে। বরুণাকে আড়ালে ডেকে ফিসফিস করে কতবার বলতেন বাবা, তোর নতুন মা আগে এমনটি ছিল না রে বরু, বিশ্বাস কর, কত ভালোবাসত তোকে। আমি রাত করে অফিস থেকে ফিরে এসে দেখেছি তোকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে রয়েছে তোর নতুন মা। সেই মানুষ আজ একবার খোঁজও নেয় না যে তুই ভাত খেলি কি খেলি না। ছি ছি, কি ছিল আর কি হলো। আজ বরুণা তার জীবনের সবচেয়ে পুরনো অতীতের ছবি বলতে যে ছবিকে আবছায়ার মতো মনের ভিতরে দেখতে পায়, সে ছবি বরুণার 5 বছর বয়সের একটা অনুভবের আবছা স্মৃতি মাত্র। নতুন মার কোলে ফুটফুটে একটা কচি মানুষ শুয়ে হাত পা নাড়ছে, আর বরুণা সেই ছোট্ট ছোট্ট হাত পা দুহাতে জড়িয়ে ধরবার জন্য নতুন মার কোলের ওপর ঢলে পড়ছে। নতুন মা একটু বিরক্ত হয়ে বলছেন, আহ, বিরক্ত করিস না বরু, সর দেখি। সেই যে বরুণাকে সরিয়ে দিলেন নতুন মা, তারপর তারপর আর কোনো দিন নতুন মার কাছে এসে গা ঘেঁষে বসতে পেরেছিল বলে মনে পড়ে না বরুণার। এবং আজও বেশ স্পষ্ট করে মনে পড়ে একদিন নতুন মা বাবার ওপর ভয়ানক রেগে চেঁচিয়ে উঠেছিলেন, ও মেয়েকে আতুরে নুন খাওয়ানো উচিত ছিল।
সেদিন বরুণার জন্য একটা সিল্কের শাড়ি কিনে এনেছিলেন বাবা। নতুন মার সন্দেহ ছিল বাবা বরুণাকে ভালোবাসে, আর অঞ্জনাকে ভালোবাসেই না। বাবা দুঃখিত হয়ে নতুন মাকে বলতেন, ছি, তুমি এত মিথ্যে সন্দেহ করতে পারো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মনে পড়ে বরুণার বিয়ের আগের দিন রাতে রাগ করে না খেয়ে আর ঘরের কপাট খিল এঁটে দিয়ে শুয়ে পড়েছিলেন নতুন মা। তার আগে বাবার সঙ্গে সারা সকাল ঝগড়া করেছিলেন। সর্বস্ব খুইয়ে ধার করে অফিসের ফান্ডের সব টাকা তুলে তুমি বরুর বিয়ে দিচ্ছ। আমার অঞ্জুর কি উপায় হবে তাহলে? অঞ্জু কি বানের জলে ভেসে এসেছে? অঞ্জু তোমার মেয়ে নয়? ঘরের ভিতরে বিছানার ওপর উপুর হয়ে পড়ে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন নতুন মা। নতুন মার সেই কান্নার করুণ স্বর আজও বরুণা যেন কান পাতলেই শুনতে পায়। এবং সেই বিয়ের দিনের একটা ঘটনার ছবিও মনে পড়ে বরুণার। সেদিন বাইরের ঘরে বরুণাকে কাঁদো কাঁদো মুখ নিয়ে একলাটি পড়ে থাকতে দেখে অঞ্জনা ভয়ানক রাগ করেছিল। তুই দিদি কি ভয়ানক মুখ্যু! মার ওসব আবোল তাবোল কথা শুনিসই বা কেন? আর ওসব কথা ভেবে মন খারাপই বা করিস কেন? সেই অঞ্জনা আজ কোথায় আছে? ভাবতে গিয়ে মন খারাপ না করে পারে না বরুণা, সোমেশ যতই রাগ করুক না কেন। বরুণার বিয়ে হয়েছে এই তো মাত্র 5টা বছর হলো। বাবা মারা গিয়েছেন বরুণার বিয়ের মাত্র 2 বছর পরেই। আর নতুন মা মারা গিয়েছেন এই সেদিন, 1 বছরও হয়নি। বেচারা নতুন মার সেই সন্দেহ ভরা দুঃস্বপ্নটাই সত্য হয়ে উঠেছে। আজ নতুন মার কথা মনে পড়লে বরুণার চোখ দুটো বারবার ভিজে যায়। সত্যি যে আজ সেই ভয়ানক প্রশ্ন দেখা দিয়েছে। নতুন মার সেই রাগের কথাগুলি যেন ভয়ানক আর্তনাদের স্মৃতির মতো করুণ হয়ে বরুণার মনের ভিতর বাঁধছে। আমার অঞ্জুর কি উপায় হবে? বরুণার বাবা চাকরি করতেন গয়ার পুরনো শহরের যে মারোয়ারি অফিসে, সেই অফিস আজও সেখানে আছে। দোকানের পিছনে যে গলির ভিতরে ছোট্ট একটা বাড়িতে বরুণার জীবনের 16টা বছর পার হয়েছিল, সেই বাড়িতে এখন অন্য ভাড়াটে থাকে। অঞ্জনা থাকে ওই গলিতেই আরেকটি বড় বাড়িতে, নিবারণ কাকার বাড়ি। বাবার খুড়তুতো ভাই নিবারণ কাকা। এত বড় বাড়িটা নিবারণ কাকার নিজেরই বাড়ি। নিবারণ কাকার অবস্থা ভালো, তামাকের আড়তদারি করেন। নিবারণ কাকার বাড়িতে অনেক লোক, সব নিয়ে 40 জনেরও বেশি হবে। বড় বৌদির 4টে, মেজ বৌদির 3টি আর ছোট বৌদির 2টি ছেলে মেয়ে। তাছাড়া নিবারণ কাকার 2 মেয়ে আর 2 জামাইও ওই বাড়িতেই থাকে, তাদেরও ছেলেপিলে আছে। এত বড় সংসারের কাজে মাত্র একটি ঝি রেখেছিলেন নিবারণ কাকা। কিন্তু খবর পেয়েছে বরুণা, অঞ্জনাকে বাড়িতে নিয়ে যাবার পরেই সেই ঝিটাকে ছাড়িয়ে দিয়েছেন নিবারণ কাকা। এই অঞ্জনার উপায় কি হবে? কথায় কথায় সোমেশকে বিরক্ত করে বরুণা। তুমি কি ভেবেছ টাকা খরচ করে অঞ্জনার বিয়ে দেবেন নিবারণ কাকার মতো মানুষ? কক্ষনো না, স্বপ্নেও এমন আশা করো না। মেয়েটাকে শুধু 2 মুঠো ভাত দিয়ে বাঁচিয়ে রাখবে আর চিরকাল খাটাবে, যতদিন না মেয়েটা মরে যায়। সোমেশ বলে, কিন্তু তুমিই বা কি স্বপ্নে আশা করছো তুমি অঞ্জনার বিয়ে দেবে? বরুণা বলে, তুমি আশা দিলেই আশা করতে পারি। সোমেশ ভ্রুকুটি করে বলে, আমি আশা দেব? আমি, যে মানুষটা একটা জমিদারে সেরেস্তায় 50 টাকা মাইনের চাকরি করে, সে মানুষ তোমার সৎ বোনের বিয়ের খরচ জোগাবে?
তার সৎ বোনের জন্য মনে মনে যত খুশি মায়া করো বরুণা, কিন্তু পাগলের মতো কথা বলে আমাকে বিরক্ত করো না। চুপ করে বরুণা। সোমেশেরই মুখের দিকে উদাসভাবে তাকিয়ে থাকে। অভিযোগ করবার কিছু নেই। সোমেশের যুক্তির মধ্যে একটুও ভুল নেই। কোথা থেকে টাকা দেবে বেচারা সোমেশ? নিজেরই স্ত্রী বরুণাকে আজ পর্যন্ত একটা সোনার জিনিস কিনে দিতে পারেনি যে সোমেশ। সে কেমন করে 16 ভরি সোনার জিনিস, মোটামুটি দান সামগ্রী আর সজ্জাদ্রব্য, একটা হারমোনিয়াম আর নগদ 1100 টাকা বরপণ দিয়ে একটা মেয়ের বিয়ে দেওয়াতে পারবে? রাজগীরে থাকে এক পাত্রের খোঁজ পেয়েছে বরুণা। বারবার চিঠি লিখে সেই পাত্রের মায়ের সঙ্গে অনেক কথা আলোচনা করেছে, অনেক অনুনয় আর মিনতি জানিয়েছে, এবং পাত্রের মা শেষ পর্যন্ত মাত্র ওই সামান্য দাবির শর্তে বরুণার বোন অঞ্জনার সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হয়েছেন। অঞ্জনার একটা ফটো পাত্রের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে বরুণা। বরুণার নিজের গায়ের জিনিসগুলির সব যদি থাকতো তবে নয়, কিন্তু তাতেই বা কি? 16 ভরির দাবির মধ্যে মাত্র 7 ভরি জোগাড় হতো। বাকি খরচ কোথা থেকে আসতো? বরুণারই একবার টাইফয়েড হয়েছিল, এবং টাইফয়েডের পর প্রায় পঙ্গু ধরনের একটা অবস্থা হয়েছিল। একটা বছর হাঁটা চলাও করতে পারেনি। এহেন একটা কঠিন রোগের চিকিৎসা করবার জন্য যে টাকা দরকার, সে টাকাও জোগাড় করবার সামর্থ্য হয়নি সোমেশের। বরুণারই গায়ের জিনিসগুলি বেচে ওষুধপত্র আর ডাক্তারের দাবি মেটাতে হয়েছিল। সোমেশ আজও অপরাধীর মতো মুখ করে নিজেকেই ধিক্কার দেয়। টাকা জোগাড় করবার ক্ষমতা থাকলে কি তোমার ওই সামান্য 2-4টে গহনা বেচে ওষুধ কিনতাম? আজ পর্যন্ত একটা 1.5 ভরি জিনিসও তো তোমাকে। ওসব কথা ছেড়ে দাও। বলতে গিয়ে বরুণার মুখটা করুণ হয়ে যায়। সোমেশ বলে, আমি বলি, তুমি ওসব চিন্তা ছেড়ে দাও। রাজগীরের ছেলের মার কাছে মিছিমিছি চিঠি লেখালেখি করো না। বরুণা বলে, কিন্তু? সোমেশ বলে, কি? বরুণা বলে, গয়াতে গিয়ে অঞ্জনাকে একবার কি দেখেও আসতে পারবো না? সেটাও কি খুব খরচের ব্যাপার? নতুন মা মারা যাবার পর সেই যে একবার গয়াতে গিয়েছিল বরুণা, তারপর আর যায়নি। নিবারণ কাকা এসে গম্ভীর হয়ে অঞ্জনাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। ব্যাস, তারপর আর নয়। সেদিনের অঞ্জনার সেই জল ভরা চোখ দুটোকেই বারবার মনে পড়ে। আর সেই অঞ্জনার চিঠি এসেছে, তোমাকে একবার দেখতে ইচ্ছে করে দিদি। একবার গয়া ঘুরে আসতে কটা টাকাই বা খরচ হবে? সে খরচও কি দিতে পারবে না সোমেশ? সোমেশ হাসে। তা একবার গয়াতে যাবার আর ঘুরে আসা, হ্যাঁ, সে খরচ জোগাড় হয়েই যাবে। রফিকবাদ নামে যে জায়গাতে একটা মাটির বাড়িতে সোমেশ ও বরুণা থাকে, সেখান থেকে গয়া যেতে হলে রোজকার ডাকবহা মোটর সার্ভিসেস বাসেই যাওয়া যায়। ভাড়া লাগে 12 আনা। দুটি মানুষের যাওয়া আসার জন্য খরচ পড়ে 1.5 টাকা আর 1.5 টাকা, মোট 3 টাকা। কিন্তু সোমেশ জানে, এবং বরুণাও জানে, নিবারণ কাকার বাড়িতে গিয়ে ওঠা যাবে না, ওঠা উচিত নয়। কারণ মুখে কিছু না বললেও খুশি হবে না নিবারণ কাকা। গয়াতে গিয়ে কোনো হোটেলে হয়তো একটা দিনের মতো থাকবার আর দুবেলা ভাত খাওয়ার খরচ জোগাড় করতে হবে। সেজন্য অন্তত আরও 4টে টাকা চাই, অর্থাৎ মোট 10টা টাকা হলেই হয়ে যায়। কিন্তু আর কয়েকটা দিন দেরি করতে চেয়েছিল সোমেশ। 10টা টাকাও এখন হাতে নেই। মাইনেটা পাওয়া যাক, তারপর একদিন। কিন্তু বরুণা আবার সোমেশকে বিরক্ত করেছিল। না,
আর দেরি করতে ভালো লাগছে না। সোমেশ আশ্চর্য হয়, আর মাত্র 15টা দিন পরেই বোনকে দেখতে পাবে। তবু কি আশ্চর্য, কেন যে এত ঘ্যানর ঘ্যানর করো? এরই মধ্যে তোমার বোন মরে যাবে না? বরুণা বলে, কিন্তু এই 15টা দিন কষ্ট তো পাবে মেয়েটা। ভাববে দিদি বুঝি আসবেই না, যাবই যখন তখন বেচারাকে আরও 15টা দিন চিন্তায় রেখে আর কষ্ট দিয়ে লাভ কি? অগত্যা বাধ্য হয়ে শাহুজির কাছ থেকে 1 মাসের জন্য 1 টাকার সুদ স্বীকার করে 10টা টাকা ধার নিতে হয়। 3 দিনের ছুটি নিতে হয় এবং গয়াতে এসে একটা হোটেলে উঠতে হয়। এবং তারপর যা হয়ে গেল তার জন্য একেবারে গম্ভীর হয়ে মনের রাগ মনের ভিতর চেপে রেখে আবার রফিকাবাদে ফিরে যাবার জন্য চকের বাসস্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায় সোমেশ। ঝোঁকের মাথায় একটা অদ্ভুত জেদের অহংকারে একই কাণ্ড করে ফেলল বরুণা। এরকম কঠোর একটা দায় মাথায় তুলে নিতে একটুও ভয় করল না বরুণার। নিবারণ কাকার বাড়িতে যাওয়া হলো। বোনকে বুকে জড়িয়ে একেবারে আহ্লাদে গলে পড়ল বরুণা। সবই ভালো হতো যদি ঘটনাটা সেখানেই ফুরিয়ে যেত, কিন্তু তারপরেই কেন যে মিছিমিছি। অঞ্জনার দোষ নেই, অঞ্জনা বারবার আপত্তি করেছিল, বারবার বরুণার গা ঘেঁষে দাঁড়িয়ে আর লুকিয়ে বরুণার শাড়ি আঁচল দিয়ে ধরে এক একটা টান দিয়ে বরুণাকে নিরস্ত্র করতে চেষ্টা করেছিল অঞ্জনা। তুমি চুপ করো দিদি। কিন্তু চুপ করতে পারেনি বরুণা। কাকা আর কাকিমার সঙ্গে শেষ পর্যন্ত একটা ঝগড়া বাঁধিয়ে ফেলল। নিবারণ কাকা ঠাট্টা করে বললেন, কোত্থেকে আজ হঠাৎ এসে সৎবোনের জন্য দরদ দেখাতে শুরু করেছেন? এতদিন ছিলেন কোথায় আপনি? কাকিমা বলেন, অঞ্জু সুখে আছে কি না সে খোঁজ তোমাকে নিতে হবে না, তুমি ঘরে গিয়ে নিজের সুখের খোঁজ নাও। বরুণা তবু চেঁচিয়ে তর্ক করে, আমার বোনের সুখ দুঃখের খোঁজ আমি নেব না তো কে নেবে? 3 বৌদি বরুণার চোখের সামনে দাঁড়িয়ে মুখ টিপে হাসে আর ফিস ফিস করে, ইস বড় সুখের মানুষটি, কত ক্ষমতা। বরুণা বলে, আমি শুধু জানতে চাই অঞ্জনার বিয়ে দেবার জন্য কী চেষ্টা আপনারা করেছেন। নিবারণ কাকা বলেন, চেষ্টা করি বা না করি তুমি জিজ্ঞেস করবার কে? কাকিমা বলেন, এত বড় গলা করে কথা বলতে তোমার লজ্জা করে না? বরুণা বলে, কিসের লজ্জা? কাকিমা বলেন, দাও না বোনের বিয়ে, দেখি কত মুরদ। বরুণা চেঁচিয়ে ওঠে, হ্যাঁ মুরদ আছে। বড় বৌদি মুখ টিপে হাসে আর ফিস ফিস করে, কত টাকা মাইনে পান সোমেশবাবু? বরুণা আবার বেহায়ের মতো চেঁচিয়ে ওঠে, 50 টাকা। নিবারণ কাকা বলেন, তবে চুপ করো আর চুপচাপ চলে যাও। বরুণা বলে, না। নিবারণ কাকা বলেন, তার মানে? বরুণা বলে, অঞ্জনাকে নিয়ে যাব। অঞ্জনাই ভয়ে কাঁপতে কাঁপতে বরুণার কাছে ফিস ফিস করে, না দিদি তুমি চলে যাও, আমি বেশ আছি দিদি। অঞ্জনার হাত ধরে টান দেন বরুণা, চল। অঞ্জনা আবার কি যেন বলতে চেষ্টা করে, বরুণা ধমক দেয়, চুপ কর। নিবারণ কাকা সোমেশের মুখের দিকে তাকিয়ে আস্তে একটা হুঙ্কার ছাড়েন, কি হে তুমি নীরব কেন? তোমার স্ত্রীর রকম সকম দেখতে পাচ্ছ না? তোমারও কি তাই ইচ্ছা? সোমেশ বলে, আগে আমি এসব কাণ্ড ঠিক পছন্দ করতে পারছি না। কাকিমা চেঁচিয়ে ওঠেন, তোর মতলব কি অঞ্জনা? তুইও কথা বলছিস না কেন? বড়লোক দিদির বাড়িতে যাবি? অঞ্জনা মাথা হেঁট করে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে।
তিন বৌদি একসঙ্গে ভ্রুকুটি করে কলকল করে ওঠেন। যেতে দিন, যেতে দিন, আপত্তি করবেন না মা, গয়া শহরে কি আর। বরুণা পাল্টা ভ্রুকুটি করে। ঝি পাওয়া যায় না, তাই না? তিন বৌদি একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ তাই। অঞ্জনার হাত ধরে নিবারণ কাকার বাড়ির দরজা পার হয়ে আর গলির ধুলোর ওপর পা দিয়েই খিলখিল করে হেসে সোমেশের মুখের দিকে তাকায় বরুণা। কেমন জব্দ করে দিলাম বলো? রফিকাবাদ যাবার জন্য মোটর বাসের 3টে টিকিট কিনতে হবে। পকেটে হাত দেয় সোমেশ এবং ভয়ানক গম্ভীর হয়ে ছোট্ট একটা ভ্রুকুটি করে বরুণার দিকে তাকায়। কাকে জব্দ করলে? বরুণা হাসে, নিবারণ কাকাকে। সোমেশ বলে, মোটেই না, কাকে জব্দ করলে সেটা বুঝতে এখনো। কথা শেষ না করেই বাসের টিকিট কেনার জন্য এগিয়ে যায় সোমেশ। অঞ্জনার কি উপায় হবে? অনেক দিন তো পার হয়ে গেল, একটা বর্ষা শেষ হয়ে গিয়ে অনেকগুলো মাস পার হয়ে আবার একটা বর্ষা এসে পড়ল। রফিকাবাদের জ্বলন্ত আকাশের এদিকে ওদিকে ছোট ছোট মেঘ মাঝে মাঝে ভেসে আসে, আর ভাবতে ভাবতে আনমনা হয়ে যায় বরুণা। বড় গলা করে নিবারণ কাকার মুখের ওপর যে কথা শুনিয়ে দিয়ে এসেছে বরুণা, আজ যদি সেই কথার জের ধরে জবাব চাইতে আসেন নিবারণ কাকা, তবে কি উত্তর দেবে বরুণা? মাঝে একদিন সোমেশও ভয়ানক রুক্ষস্বরে আর রাগ করে একটা অভিযোগও করে ফেলেছে। তোমার জন্যেই আজ একটা অপমান সহ্য করতে হলো। বরুণা ভয় পায়। অপমান? সোমেশ বলে, হ্যাঁ, গয়াতে আদালতের কাছে নিবারণ কাকার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। বরুণা বলে, কি বললে? নিবারণ কাকা? সোমেশ বলে, যা বলা উচিত তাই বললেন। বিশ্রীভাবে মুখ বেঁকিয়ে ঠাট্টা করলেন। কি হে সোমেশ, তোমার স্ত্রী বরুণা মহাশয়া লাখ টাকা খরচ করে সৎবোনের বিয়ে দিয়ে ফেলেছে বোধ হয়। মাথা হেঁট করে বরুণা। চোখ দুটো জলে ভরে গিয়ে ছলছল করতে থাকে। নিবারণ কাকার ওপর রাগ করা যায় না, ঠিকই বলেছেন। যে মেয়ের কানে সোনার গিলটি করা একজোড়া পিতলের কানপাশা দলে আর হাতে কাঁচের চুড়ি, যার স্বামী জমিদারের সেরেস্তায় খাতা লিখে 50 টাকা পেয়ে আর শুধু ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে আছে, সে মেয়ে কোন সুখে সৎবোনের বিয়ে দেবে বলে বৃথা মুরদের কথা বলে? এই কমাসের মধ্যে বারবার অনেকবার বড় ভয়ানক রকমের গম্ভীর হয়েছে এবং বরুণার সঙ্গে মাঝে মাঝে কথা বলাও বন্ধ করেছে সোমেশ। বরুণার আনমনা মুখটাও মাঝে মাঝে বড় করুণ হয়ে যায়। ঠিকই তো, বেচারা সোমেশকে বড় অশান্তির মধ্যে ফেলে দিয়েছে বরুণা। বরুণার একটা নতুন শাড়ির দাবি মেটাতে গিয়ে যে মানুষ বারবার হিসেব করেছে, টাকার অভাব সহ্য করতে গিয়ে বিরক্ত হয়েছে, সেই মানুষকে আজকাল মাঝে মাঝে একই সঙ্গে দুটো নতুন শাড়ি কিনবার কথা ভাবতে হয়। অঞ্জনার জন্য যে একটা নতুন শাড়ি চাই। অঞ্জনা যখন ঘরের বাইরে এদিক ওদিক থাকে, তখন বরুণাকে দু কথা শুনিয়ে দিতে ছাড়ে না সোমেশ। একজনের দাবি মেটাতেই হিমশিম খাই, কোথা থেকে আবার আর একজনের দাবি এসে জুটল। তুমি শেষ পর্যন্ত আমাকেই জব্দ করলে বরুণা। আরও উদাসভাবে কিছুক্ষণ সোমেশের সেই বিরক্ত মুখটার দিকে তাকিয়ে অপরাধীর মতো মাথা হেঁট করে বরুণা। আস্তে আস্তে বিড়বিড় করে, আমি বা কি কম জব্দ হয়েছি? সোমেশ চেঁচিয়ে ওঠে, তুমি ছাই জব্দ হয়েছ। লজ্জা থাকলে তবে তো জব্দ হবে। চুপ করে বরুণা। সোমেশকে আর বিরক্ত করতে চায় না। তাই বলতে পারে না বরুণা, আমারই সব অহংকার যে জব্দ হয়ে গেল। নিবারণ কাকার কাছে বড় গলা করে যে কথা বলে এলাম, সেটা যে আমারই আশা আর প্রতিজ্ঞার কথা।
অঞ্জনার বিয়ে দেবার মুরদ হলো না, সে তো আমারই পরাজয়ের কথা। কিন্তু অঞ্জনা যখন ঘরের দিকে এগিয়ে আসে তখন সোমেশও সাবধান হয়ে যায়। এই দুঃসহ সমস্যার কথা ছেড়ে দিয়ে অন্য সমস্যার কথা নিয়ে বকবক করতে থাকে সোমেশ। ছোট সজনে গাছটাকে এমন করে মুড়িয়ে দিয়ে গেল কাদের গরু? অঞ্জনা এত দেরি করে স্নান করে কেন? তুমি কি আর চা খাবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছো? হেসে ফেলে বরুণা। চলে যায় সোমেশ। আর অঞ্জনা বারান্দার উপরে ঘুরঘুর করে দ্বারের টিয়া পাখিটার সঙ্গে আবোল তাবোল ঠাট্টার কথা বলতে থাকে। ঠাট্টার হাসি হাসতে থাকে। এবং বরুণার প্রাণটাও যেন হঠাৎ একটা দুরন্ত স্বপ্নের আবেশে বিভোর হয়ে উঠতে থাকে। জল জল করতে থাকে বরুণার চোখ দুটো। অঞ্জনা ডাক দেয়, তুমি এবার খেয়ে নাও দিদি, আর কত দেরি করবে? বরুণা বলে, আমি খাবো না রে অঞ্জু। তার মানে? আমি দিনে 2 বার ভাত ডাল গিলতে পারবো না। কেন? শরীরে সহ্য হয় না। আমি একবেলা যা পারি 2টো খেয়ে নেব। কোথা থেকে ছুটে এসে ঘরের দরজার সামনে দাঁড়ায় সোমেশ। আর রাগ করে চেঁচিয়ে ওঠে, আবার পঙ্গু হবার ইচ্ছা হয়েছে বুঝি? মনে রেখো, আবার যদি অসুখে পড়ো তবে। বরুণা হাসে, তবে কি? চিকিৎসা হবে না, এই তো? কোনো উত্তর না দিয়ে কটমট করে বরুণার মুখের দিকে একবার তাকিয়ে নিয়েই চলে যায় সোমেশ। 7 দিন ধরে একটানা জ্বরে ভুগে নিয়ে যেদিন দেয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে বরুণা, সেদিন বরুণার মুখের দিকে আবার কটমট করে তাকিয়ে বরুণার হাত ধরে সোমেশ। হাত ধরে টেনে নিয়ে এসে বিছানার উপর শুইয়ে দেয়। সাবধান, তোমাকে কোনো কাজ করতে হবে না। তোমার আদুরে বোনটি আছে কি করতে? আরও কিছুদিন রান্নাবান্না করলে তোমার বোনের রূপ কালো হয়ে যাবে না? বিছানার ওপর বসে বরুণা বলে, কিন্তু আমি ভাবছি। কি? মেয়েটা কি দিদির বাড়িতে এসেও দাসীর মতো শুধু খাটবে? তার মানে অঞ্জনার একটা গতি হওয়া চাই তো? কি গতি? অঞ্জনার কি বিয়ে হবে না? কেমন করে হবে? কে বিয়ে করবে? লাখ টাকা তোমার আছে যে বোনের বিয়ে দেবে? বলতে বলতে উগ্র হয়ে উঠতে থাকে সোমেশের চোখ মুখ। কোনো উপায় কি নেই? বরুণার মুখটা যেন ভয়ানক একটা জেদের স্বপ্নের মধ্যে বিড়বিড় করতে থাকে। চেঁচিয়ে ওঠে সোমেশ, হ্যাঁ, একটা উপায় আছে। কি? আমাদের দেশ গায়ে আগে যে নিয়মটা ছিল। কি? এরকম হতভাগা মেয়েকে কাশিতে নিয়ে গিয়ে বিশ্বনাথের কাছে উৎসর্গ করে ছেড়ে দিয়ে আসা হতো। তারপর? তারপর আর কি? সে মেয়ে যা হতো তা বিশ্বনাথই জানেন। হঠাৎ সোমেশের উগ্র চোখের দৃষ্টিটা লজ্জিত হয়ে ওঠে। বরুণার 2 চোখ থেকে ঝরঝর করে জল ঝরে পড়ছে। চোখ মুছে নিয়ে বরুণা বলে, ছি ছি, তুমি এমন ভয়ানক কথাও বলতে পারো? শত হোক আমারই তো বোন, তোমারই স্ত্রীর বোন, তার ওপর তোমার কোনো মায়া নেই? সোমেশ কুণ্ঠিতভাবে বলে, অনেক দুঃখে বলছি বরুণা। সত্যিই কি আমি চাই যে অঞ্জনার এরকম একটা ভয়ানক দশা হয়ে যাক? ও বেচারা কি দোষ করেছে বলো তো? ওর ভাগ্যের দোষ। চুপ করে সোমেশের মুখের দিকে তাকিয়ে থাকে বরুণা। সোমেশ যেন অনুতপ্ত হয়ে নিজের মনের আবেগে বলতে থাকে, এখানে থেকেও কত কষ্ট পাচ্ছে অঞ্জনা, তবু তো বেচারা সব সময় হাসে। নিজেই বলে, বেশ তো আছি, চিরকাল এখানেই থাকব। সেরেস্তায় যেতে হবে, সময় হয়ে এসেছে। আলনা থেকে কামিজটাকে তুলে নিয়ে গায়ে দিতে থাকে সোমেশ। আর তেমনই মুখর হয়ে যেন মনের একটা বদ্ধ বেদনার কাহিনীকে একেবারে অবাধ করে দিয়ে বলতে থাকে, আমিও তো তাই বলি। বেচারার যখন কোনো গতিই হবে না,
কোনো উপায় নেই, তখন এই বাড়ির কষ্টের মধ্যেই কষ্ট হোক, তবু এখানে ওকে মায়া করবার মতো মানুষ তো আছে। এ তো আর নিবারণ কাকার বাড়ির মতো নিষ্ঠুর বাড়ি নয়। রান্নাঘরের ভেতর থেকে হঠাৎ বের হয়ে এসে এই ঘরের ভিতরে ঢোকে আর হাসতে থাকে অঞ্জনা। অঞ্জনার হাতে হলুদের দাগ, শাড়ির আঁচলটা ভেজা। বরুণা বলে, শাড়িটা ভেজালি কেন অঞ্জু? অঞ্জনা বলে, ইচ্ছে করে কি ভিজিয়েছি, বাসন মাজতে গিয়ে টবের জলের উপরে আঁচলটা পড়ে গেল তাই। বরুণার মুখের অদ্ভুত হাসির আভা ঝিকঝিক করে। কি রান্না করছিস অঞ্জু? অঞ্জনা বলে, আলুর দম, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর। বরুণা বলে, খুব হলুদ বেটেছিস বুঝি? অঞ্জনা বলে, হলুদ নয়, জাফরান গুলেছি। জাফরান কেন? সোমেশের দিকে একটা ভ্রুকুটি তুলে খিলখিল করে হেসে ওঠে অঞ্জনা। এই ভদ্রলোক হলুদ পছন্দ করেন না, জাফরানে খুব রুচি। যাই হোক, আপনি এখনই সেরেস্তায় যাবেন না, একটু পরে যাবেন। সোমেশ বলে, কেন? অঞ্জনা জানায়, এখনো রান্না শেষ হয়নি। সোমেশ বলে, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসছি। সন্ধ্যা হয়েছে। জানালা দিয়ে বাইরের আকাশের দিকে আর উদাসভাবে তাকায় না বরুণা। বিছানা ছেড়ে জানালার কাছে যাবার শক্তি নেই। জ্বর আর হয়নি, কিন্তু কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরটা যেন একেবারে পঙ্গু হয়ে যাবার জন্য সমস্তক্ষণ থরথর করে কাঁপে। আর বুকের ভেতর একটা বেদনার ভারে নিঃশ্বাসটা ভারী হয়ে যায়। কিন্তু বরুণার চোখ দুটো যেন সফল স্বপ্নের আনন্দে ঝিকঝিক করে হাসে, যেন এই রকমই একটা অনড় হয়ে যাওয়া জীবন কামনা করেছিল বরুণা। বেশ, চেষ্টা আর চিন্তা করে, অনেক হিসেব করে, আর রোজ একবেলার উপোস সেধে এতদিনে একটা আশার কাছাকাছি এসে পৌঁছেছে বরুণা। বিছানার কাছেই একটা কাঠের বাক্সের ওপর একটা ওষুধের শিশি। শিশির ভেতরে টলটল করছে তরল ওষুধ, যেমন গাঢ় তেমনই কালো। এই ওষুধটা বরুণার কোমরে মালিশ করতে হয়। কদিন ধরে নিজের হাতে আর মালিশ করতে পারে না বরুণা। সোমেশই মালিশ করে দেয়। মালিশের পর সাবান আর গরম জল দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হয়। ডাক্তার বলে দিয়েছেন, সাবধান, ভয়ানক বিষাক্ত এই ওষুধ। শাহজির বাড়িতে রামলীলার গান শোনবার জন্য নিমন্ত্রণ হয়েছে। গান শুনতে চলে গিয়েছে সোমেশ আর অঞ্জনা। দুজনের কেউ রামলীলার গান শোনবার জন্য একটুও উৎসাহিত হয়নি, কিন্তু বরুণাই বারবার বলে, অনেক সাধাসাধি করে শেষ পর্যন্ত দুজনকে রামলীলার গান শোনবার জন্য শাহুজির বাড়িতে পাঠিয়ে ছেড়েছে। 2 হাতে চোখ চেপে ধরে একবার ফুঁপিয়ে উঠল বরুণা, যেন নতুন মার সেই করুণ কান্নার শব্দ শুনতে পাচ্ছে। আমার অঞ্জনার কি হবে? বালিশের গায়ে চোখ ঘষে ঘষে মনে মনে বিড়বিড় করে বরুণা, নিশ্চয়ই হবে নতুন মা, আমি থাকতে কেন উপায় হবে না? নিবারণ কাকা ঠাট্টা করেছেন, বোনের বিয়ে দেবে বলে যে খুব বড় গলা করে চেঁচিয়ে চেঁচিয়ে দেমাগ দেখিয়েছিলে, কই, কোথায় তোমার বোন? বিয়ে দিতে পেরেছ কি? বরুণার বুকের ভেতরটা যেন খিলখিল করে হেসে ওঠে। বেশ তো, আর কিছুদিন পরে একবার যেন এই ঘরের ভিতরে ঢুকে ঠাট্টা করতে আসেনি নিবারণ কাকা। তাহলে কল্পনা করতে পারে বরুণা, তাহলে কি ভয়ানক জব্দ হয়ে চলে যাবেন নিবারণ কাকা। অঞ্জনার সিথির দিকে তাকিয়ে লাল টুকটুকে সিঁদুরের চিহ্ন দেখতে পেয়েই চমকে উঠবেন, আর বোকা বনে গিয়ে সরে পড়বেন। হাড়ে হাড়ে বুঝবেন বোনের বিয়ে দেওয়ার মুরদ ছিল কি না বরুণার।
টিম টিম করে জ্বলছে ছোট একটা বাতি। বাতিটাতে অনেক তেল ঢেলে দিয়ে গিয়েছে অঞ্জনা, যেন তেল ফুরিয়ে বাতিটা নিভে না যায়। দিদির তো শরীরে আর সাধ্য নেই যে উঠে গিয়ে বাতিতে তেল ঢালতে পারবে। না না না, আর দেরি করিয়ে দেওয়া উচিত নয়। চুপ করে পড়ে থাকলে আরও দেরি হয়ে যাবে। বিড়বিড় করে বরুণার শুকনো সাদা রক্তহীন ঠোঁট। বালিশের পাশ থেকে এক টুকরো কাগজ আর পেন্সিল হাতে তুলে নেয় বরুণা। আস্তে আস্তে যেন সফল প্রতিজ্ঞার উল্লাসে চোখ দুটোকে হাসিয়ে নিয়ে কথাগুলিকে লিখে ফেলে বরুণা। তুমি রাগ করো না, অঞ্জনাকে বিশ্বনাথেরই কাছে রেখে গেলাম। কাগজটাকে ভাঁজ করে বালিশের তলায় রেখে দিয়েই ওষুধের শিশিটার দিকে অপলক হয়ে তৃষ্ণার্তের মতো তাকিয়ে থাকে বরুণা। কি সুন্দর দেখতে, এক শিশি গাঢ় কালো ও টলটলে তরল মরণ। শিশিটার দিকে হাত বাড়িয়ে দেয় বরুণা। কেমন লাগলো গল্পটা? সত্যি কিছু কিছু মানুষরা তাদের অদ্ভুত কার্যকলাপের বশে কেমন অদ্ভুতভাবে বিজয়িনী হয়ে যায়। যারা সেই সময়ের মধ্যে দিয়ে যায় তারাই বিচার করে ঠিক করে নিন, না হলে যে এই বিজয়ের সঠিক মূল্য দেওয়া হবে না। ভালো থাকবেন সকলে, সকলকে ভালো রাখবেন। আবার একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসবো। ধন্যবাদ।